নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন তারা প্রত্যেক বছর এপ্রিল মাসে ব্যাংকে গিয়ে 15H ফর্মটা সাবমিট করেন। কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন যে 15H সাবমিট করার পরেও ব্যাংক টিডিএস কাটছে। আসুন আজকে এই বিষয়ে কিছু কথা বলি। দেখুন, স্টেট ব্যাংকের ওয়েবসাইটে 15H সাবমিশনের ক্রাইটেরিয়াটা বলা আছে। এখানে পরিষ্কার বলা আছে 15H ফর্ম এটা বানানো হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য, অর্থাৎ যাদের বয়স 60 বছরের বেশি। কিন্তু এখানে শেষ হয়নি, আরও কিছু কথা বলা আছে, এটা আমরা পড়ব। তো 15H ফর্মটা কারা দেবেন? তারাই দেবেন যাদের এগ্রিগেট অফ ইন্টারেস্ট, মানে যাদের সুদ থেকে প্রাপ্ত ইনকাম। এবার প্রশ্ন হচ্ছে সুদ, এই সুদটা কিসের সুদ? দেখুন সেটাও লিখে দিয়েছে, excluding interest earned on securities received during the financial year should not exceed the basic exemption slab of 2.5 lakhs for old regime and 3 lakhs for new regime। অর্থাৎ পরিষ্কার বলে দিচ্ছে যে যদি আপনি ইনকাম ট্যাক্সের ওল্ড রেজিম অপ্ট করেন তাহলে আপনার ক্ষেত্রে 2.5 লাখস হচ্ছে বেসিক এক্সামশন লিমিট, আর যদি আপনি নিউ স্কিম অপ্ট করেন তাহলে আপনার ক্ষেত্রে বেসিক এক্সামশন লিমিট 3 লাখ। যদি আপনার ইন্টারেস্ট ইনকামটা এই লিমিটের নিচে হয় তাহলে আপনি ব্যাংকে 15H সাবমিট করবেন, তখন ব্যাংক আপনার এই ইন্টারেস্টের ওপর কোনো টিডিএস কাটবে না। কেন কেন এই 15H ফর্মটাকে আনা হলো? দেখুন, খুব সহজ কথা, খুব সিম্পল ফান্ডা, যে আপনার ইনকাম যদি ট্যাক্সেবলই না হয় তাহলে ব্যাংক কেন টিডিএস কাটবে? তো সেই জন্য আপনি বছরের শুরুতে ডিক্লারেশন দিয়ে দিন যে আমার যে ইন্টারেস্ট ইনকাম সেটা ট্যাক্সে আসে না, করযোগ্য নয়, সুতরাং কোনো টিডিএস কাটবেন না। কারণ টিডিএস কাটলে আমাকে আবার ফাইল করে রিটার্ন করতে হবে, অনেক হাঙ্গামা। তো 15H দিয়ে দিলেন, তার মানে ব্যাংক জেনে গেল যে আপনার ইনকামটা 2.5 লাখ বা 3 লাখের কম আছে, সুতরাং তারাও টিডিএস কাটবে না। এইটা হচ্ছে 15H এর বেসিক ফান্ডামেন্টাল। কিন্তু আলোচনা এখানেই শেষ হয় না, আলোচনা আরও আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এই আলোচনার পরবর্তী যে পর্যায়ে, এই পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব সেকশন 194A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। তাহলে এই সেকশনের এখানে অর্থাৎ 15H এর আলোচনায় কেন তাৎপর্য? দেখুন, একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখুন, আমি ধরে নিচ্ছি আপনার ইন্টারেস্ট ইনকাম 2 লাখ টাকা, ভেরি গুড, তার মানে আপনার ইনকাম ট্যাক্সেবল নয়, সুতরাং আপনি ব্যাংকে 15H ফর্মটা অবশ্যই সাবমিট করে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ব্যাংকে জানাচ্ছেন ওখান থেকে যে আমার ইনকামটা করযোগ্য নয়, আমার টিডিএস কাটবেন না, ফাইন। কিন্তু আপনার পেনশন থেকেও যদি 4 লাখ টাকা ইনকাম হয় তাহলে আপনার টোটাল ইনকাম 6 লাখ টাকা, যেটা কিন্তু বেসিক স্ল্যাবের ওপরে। এবার আপনি আমাকে বলুন, যদি আপনার ইনকাম 6 লাখ টাকা হয় তাহলে আপনি কি 15H ফর্ম দেওয়ার জন্য এলিজিবল? আমার খুব সঠিক এবং সহজ মূল্যায়ন হচ্ছে আমি 15H ফর্ম জমা দেওয়ার জন্যই এলিজিবল নয়। কেন এলিজিবল নয়? কারণ আমি 15H ফর্মটার মাধ্যমে ডিক্লেয়ার করছি যে আমার ইনকাম ট্যাক্সেবল নয়, অর্থাৎ আমার সুদ বা অন্যান্য যা ইনকাম আছে তার কোনোটাই 2.5 লাখ বা 3 লাখের বেশি নয়। কিন্তু যদি দেখা যায় ইন্টারেস্ট ইনকামটা 2 লাখ অর্থাৎ 2.5 লাখের নিচে, কিন্তু আদার ইনকাম আছে যেটা যোগ করলে সেই বেসিক এক্সাম্পশন ক্রস করে যায়, তাহলে আমি কি 15H ফর্ম সাবমিট করতে এলিজেবল? দর্শক বন্ধুরা, আমি আপনাদের বলছি খুব লজিক্যাল অ্যাজাম্পশন নিলে এটাই বলা যায় যে আমি 15H ফর্ম দিতে একদমই এলিজেবল নই, কারণ আমার ইনকাম বেসিক স্ল্যাবের উপরে, সুতরাং আমাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখন কি করে জানবে যে আপনার ইনকাম কত? আপনার ইনকাম 3 লাখের নিচে না 3 লাখের উপরে, সেটা কি করে জানবে? সেটা তখনই জানবে যখন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। এইবারে এইখানে একটা খুব সূক্ষ্ম জিনিস আছে, যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। দেখুন, এখানে সেকশন 194A বলছে যে আপনি যদি সিনিয়র সিটিজেন হন, অর্থাৎ আপনার বয়স 60-এর বেশি, এবং আপনার ব্যাংক বা পোস্ট অফিস, দেখুন পরপর লেখা আছে, ব্যাংক, পোস্ট অফিস এবং কোঅপারেটিভ সোসাইটি থেকে যে ইন্টারেস্ট ইনকাম করছেন সেটা 1 লক্ষ টাকার নিচে, তাহলে আপনার এই সুদের উপরে কোনো টিডিএস কাটা হবে না। তাহলে দেখুন, ব্যাপারটাকে ক্লারিফাই করার চেষ্টা করুন। ব্যাংক বলছে যদি 2.5 লাখ বা 3 লাখ টাকার নিচে আপনার ইনকাম হয়, ইন্টারেস্ট ইনকাম হয়, তাহলে আপনি ডিক্লারেশন দিন, আমরা টিডিএস কাটবো না। আবার ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে যদি আপনার ব্যাংক, পোস্ট অফিস বা কোঅপারেটিভ সোসাইটি থেকে ইনকাম 1 লক্ষ টাকার অবধি বা পর্যন্ত হয় তাহলে কোনো টিডিএস কাটার দরকার নেই।
তার উপরে যদি আপনার ইনকাম হয়, অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনার ওপর 10% রেটে টিডিএস কাটা হবে। দেখুন, রেটটা 10%। তো এখানে বেশ কয়েকটা প্রবলেম অ্যারাইজ করে। কি প্রবলেম অ্যারাইজ করে দেখুন, প্রথম প্রবলেম হচ্ছে আমার ইনকাম, ইন্টারেস্ট ইনকাম যদি 1 লক্ষ টাকার বেশি কিন্তু 3 লক্ষ টাকার কম হয়, তাহলে কি হবে? দেখুন, যেহেতু আপনার ইন্টারেস্ট ইনকাম 3 লক্ষ টাকার কম, তাই আপনি ব্যাংকে 15H সাবমিট করবেন, আপনি এলিজেবল, প্রোভাইডেড আপনার আর কোনো ইনকাম নেই। যদি আপনার আর কোনো ইনকাম থাকে এবং সেটা 3 লাখ টাকার বেশি হয়, তাহলে আপনি 15H এর জন্য এলিজেবল নন। এবার সেকেন্ড সিনারিও, যদি আপনার ইনকাম 3 লাখ টাকার বেশি এবং 10 লাখ টাকার কম হয়, তাহলে কি হবে? এর সহজ উত্তর হচ্ছে, দেখুন, আপনার ইনকাম যেহেতু 3 লাখ টাকার বেশি, তার মানে আপনি 15H ফর্ম দেওয়ার জন্য এলিজেবল নন, সুতরাং আপনি 15H দেবেন না। আর যদি 15H আপনি সাবমিট না করেন, তাহলে ন্যাচারালি ইন্টারেস্ট ইনকামের ওপরে ব্যাংক টিডিএস কেটে সেটা ইনকাম ট্যাক্সে জমা করবে। তো বন্ধুরা, আই হোপ আজকের এই আলোচনা থেকে আমি আপনাদের এটুকু বোঝাতে পেরেছি যে ব্যাংক কেন টিডিএস কাটে। ব্যাংক নানা রকম কম্পালশনের মধ্য দিয়ে চলে। ব্যাংক এটা জানে না যে আপনার ইন্টারেস্ট ইনকাম ছাড়া আর কি ইনকাম আছে। ব্যাংক শুধু জানে আপনার ইন্টারেস্ট ইনকাম, এবং ব্যাংক শুধু এটাই দেখে যে আপনার ইন্টারেস্ট ইনকাম যদি 3 লাখের মধ্যে থাকে, তাহলে সে কখনোই কোনো সময় টিডিএস কাটবে না। কিন্তু যদি ব্যাংক দেখে যে আপনার ইন্টারেস্ট ইনকাম 3 লাখ টাকার বেশি, আপনি তাও 15H দিচ্ছেন, ব্যাংক অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু ব্যাংক আপনার প্যানকে মার্কিং করবে না, ব্যাংক টিডিএস কাটবেই। সুতরাং আইনটা কিন্তু ব্যাংকের দিক থেকেও যেমন রয়েছে, ইনকাম ট্যাক্সেরও পার্সপেক্টিভটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে। আশা করি আজকের এই আলোচনা থেকে আমি আপনাকে বোঝাতে পারলাম কেন অনেক সময় 15H সাবমিট করার পরেও ব্যাংক টিডিএস কাটে। কারণ ব্যাংক সেকশন 194A কে কমপ্লাই করে। ব্যাংক যদি টিডিএসটা না কাটে, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যাংকে বলবে, তুমি টিডিএস কেন কাটোনি, তুমি নন কমপ্লায়েন্স করেছো, তুমি ইন্টারেস্ট সমেত আমাকে টাকাটা বুঝিয়ে দাও। তো ব্যাংক সেফ সাইডে থাকার জন্য, ইনকাম ট্যাক্সে স্যাটিসফাই করার জন্য, সেকশন 194 এর কমপ্লায়েন্স করার জন্য 1 লাখ টাকার বেশি যদি ইন্টারেস্ট দেখে, তখনই তারা টিডিএস কেটে জমা করে দেয়। কেমন লাগলো আজকের আলোচনাটা অবশ্যই কমেন্ট করে নিচে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।